ভাবুন একদিন হঠাৎ আপনার হাত হালকা জ্বালা করছে। আপনি ভাবলেন সাধারণ কোনো ইনজুরি, তাই হাসপাতালে গিয়ে চিকিৎসা নিলেন। কিন্তু কয়েকদিনের মধ্যেই বুঝলেন এটা মোটেও সাধারণ কোনো ইনজুরি নয়। আপনি লক্ষ্য করতে শুরু করলেন আপনার শরীর ধীরে ধীরে ভিতর থেকে ভেঙে যাচ্ছে। মাংসপেশি, হাড়, এমনকি রক্ত সব কিছু যেন আস্তে আস্তে গলে পড়ছে। আর আপনি সেটা অনুভব করছেন প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি দিন। শুনে মনে হচ্ছে কোনো হরর সিনেমার কাহিনী, তাই না? হোয়াট ইফ আই সে এটি একটি সত্য ঘটনা। হোয়াট ইফ আই সে একজন মানুষকে বাস্তবে 83 দিন ধরে এরকম নরক যন্ত্রণা সহ্য করতে হয়েছিল। এমন যন্ত্রণা যা ইতিহাসের পাতা কাঁপিয়ে দিয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব সেই অকল্পনীয় কাহিনী, যেখানে মৃত্যু ছিল নিশ্চিত, কিন্তু পৌঁছাতে লেগেছিল 83টি ভয়ঙ্কর দিন। So welcome to a new video of Afek Waiti, and let's begin the story of Hisashi Ouchi. হিসাশি ওউচি ছিলেন জাপানের একজন পরমাণু জ্বালানি প্রস্তুতকারী কারখানার প্রযুক্তিবিদ। তিনি 1984 সালে জন্মগ্রহণ করেন এবং 35 বছর বয়সে এই মর্মান্তিক দুর্ঘটনার মুখোমুখি হন। হিসাশি ছিলেন একজন স্বাস্থ্যবান, শক্তিশালী এবং হাসিখুশি প্রকৃতির লোক। তিনি তার সহকর্মী ও পরিবারের কাছে অত্যন্ত সুপরিচিত ছিলেন। তার একটি স্ত্রী এবং এক ছোট ছেলে ছিল, কিন্তু তারা কখনো কল্পনাও করতে পারেনি যে তাদের স্বামী এবং পিতার জীবন এক অদ্ভুত ও ভয়ঙ্কর বিপর্যয়ে পরিণত হয়ে যাবে। হিসাশি টোকাইমুরার জেসিও পরমাণু জ্বালানি প্রক্রিয়াকরণ স্থলে কাজ করতেন। সেখানে তিনি এবং তার দুই সহকর্মী মাসাতো শিনোহারা ও ইউটাকা ইয়াওকোকাওয়া একটি গবেষণামূলক রিঅ্যাক্টরের জন্য ইউরেনিয়াম অক্সাইড প্রক্রিয়াকরণ করছিলেন। তবে সেই দিন তারা নিয়মিত নিরাপত্তা প্রোটোকল উপেক্ষা করে একটি ব্যতিক্রমে ভুল করেছিলেন, যা পরবর্তী ইতিহাসের সবচেয়ে মারাত্মক রেডিয়েশন দুর্ঘটনার একটি হিসেবে রেকর্ড হয়। 1999 সালে 30 সেপ্টেম্বর সকাল 10:35 টোকাইমুরার জেসিও কারখানায় সেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। হিসাশি ওউচি এবং তার দুই সহকর্মী মাসাতো শিনোহারা ও ইউতাকা ইয়োকোকাওয়া ইউরেনিয়াম অক্সাইড এবং নাইট্রিক অ্যাসিড একত্রিত করে জ্বালানি রড তৈরির কাজ করছিলেন। তবে তারা নিয়মিত নিরাপত্তা প্রোটোকলকে উপেক্ষা করে স্টেইনলেস স্টিলের বালতিতে এই পদার্থটি মেশাচ্ছিলেন, যা স্বয়ংক্রিয় নিয়ন্ত্রিত যন্ত্র ব্যবহারের পরিবর্তে বিপজ্জনক ছিল। তারা মোট 16 কেজি ইউরেনিয়াম একটি পাত্রে ঢালেন, যা ক্রিটিক্যাল মাস সীমার থেকে অনেক বেশি ছিল। এর ফলে একটি নিয়ন্ত্রণহীন পারমাণবিক চেইন রিঅ্যাকশন ঘটে। মুহূর্তের মধ্যেই একটি নীল আলো ঝলমল করে, যা চেরেনকোভ বিকিরণ হিসেবে পরিচিত। হিসাশি ওউচি তখন পাত্রের সবচেয়ে কাছাকাছি ছিলেন, ফলে তিনি সর্বাধিক বিকিরণ গ্রহণ করেন। বিশেষজ্ঞরা পরে হিসাব করেন তার বিকিরণ মাত্রা ছিল 16 থেকে 25 গ্রে সমতুল্য, যেখানে মাত্র 5 গ্রে প্রায় মারাত্মক হিসেবে ধরা হয়। তার দুই সহকর্মীর বিকিরণ ছিল যথাক্রমে শিনোহারার 6 থেকে 9 গ্রে এবং ইয়োকোকাওয়ার ছিল 3 গ্রের থেকেও কম। দুর্ঘটনার মাত্র কয়েক ঘন্টার মধ্যে হিসাশি ওউচির শরীরে মারাত্মক প্রভাব দেখা দিতে শুরু করে। প্রথমে তিনি বমি বমি ভাব, মাথা ব্যথা এবং তীব্র দুর্বলতা অনুভব করেন। শরীরে প্রচণ্ড ডিহাইড্রেশন শুরু হয় এবং অন্ত্রের ক্রিয়াশীলতা বিপর্যস্ত হয়ে যায়। তার ত্বক এবং চোখ লাল হয়ে যায় এবং তার ডান হাত ফুলে ওঠে। হিসাশি এবং তার সহকর্মী প্রথমে চিবাতে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ রেডিওলজিক্যাল সায়েন্সে ভর্তি হন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে টোকিও বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে পৌঁছানোর সময়ও তার অবস্থা খুবই সংকটজনক ছিল। তার ত্বক ঝলসে যাওয়া এবং অঙ্গ প্রত্যঙ্গের ব্যথা চিকিৎসকদের সতর্ক করে দেয় যে তার শরীরে অতিরিক্ত রেডিয়েশন গ্রহণ করেছে। হিসাশি ওউচির শরীরে বিকিরণের প্রভাব খুব দ্রুত এবং ভয়ঙ্করভাবে বৃদ্ধি পেতে থাকে। দুর্ঘটনার প্রথম দিন তার পেট ফোলা এবং শক্তি হ্রাস পেতে থাকে। 6ষ্ঠ দিনে ডক্টররা তার শরীরের ক্রোমোজোমগুলো বিশ্লেষণ করে দেখতে পান যে তার হাড়ের মজ্জারকোষ সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে, অর্থাৎ তার শরীরে আর নতুন কোনো কোষ এবং রক্তকণিকা তৈরি হতে পারছে না। যার ফলে তার পরের দিন অর্থাৎ 7ম দিনে ডাক্তাররা তার বোনের শরীর থেকে রক্ত নিয়ে হিসাশির শরীরে প্রবেশ করান।
যা কিছুটা উপকারে আসে, কারণ তারা দেখতে পান যে হিসাশির শরীরে তার বোনের রক্তকণিকাগুলো কাজ করছিল। তবে রেডিয়েশনের ধ্বংসাত্মক প্রভাবের কারণে তা পুরোপুরি কার্যকরী হয়নি। 2 থেকে 4 সপ্তাহর পর হিসাশির শরীরে ফোসকা পড়তে শুরু করে। ডাক্তাররা তার শরীরের সেই ফোসকার জায়গাগুলোতে মেডিকেল টেপ দিয়ে রাখা শুরু করলো, কিন্তু তারা লক্ষ্য করলেন যে সেই টেপ সরানোর সময় তার ত্বক ছিঁড়ে যাওয়া শুরু করলো। তার ত্বক এবং পেশিসহ দেহের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গগুলোর ক্ষতি তীব্র হতে শুরু করলো। তার শরীরের ব্যথা এতটাই তীব্র হচ্ছিল যে তাকে মরফিনের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা হতো। তবে হিসাশি তখনও সচেতন ছিল এবং কথা বলতে পারত। তার পক্ষে খাওয়া দাওয়া সম্ভব ছিল না, তাই তাকে আইভি মাধ্যমে পুষ্টি সরবরাহ করা হতো। 5ম থেকে 8ম সপ্তাহে ফুসফুস এবং হৃদয়ের কার্যকারিতা কমতে শুরু করে, ফলে হিসাশির শ্বাস প্রশ্বাস কঠিন হয়ে যায়। এসব ডাক্তাররা লক্ষ্য করেন এবং তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তার রোগ প্রতিরোধ ক্ষমতা শূন্য হওয়ায় নিউমোনিয়া এবং সেপসিসের মতো রোগ দেখা দিতে শুরু করে। নভেম্বরের মাঝামাঝি সময় তিনি হার্ট অ্যাটাক করেন। পরে 3বার সিপিআর দিয়ে তাকে বাঁচানো হয়। 9ম থেকে 12তম সপ্তাহে তার শরীরের প্রায় সব ত্বক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তার শরীরের পেশি এবং অভ্যন্তরীণ অঙ্গ দৃশ্যমান হয়ে ওঠে। রক্তহীনতার কারণে ট্রান্সফিউশনের প্রয়োজন হলেও তা যথাযথভাবে ক্ষতিপূরণ করতে পারছিল না। হিসাশি প্রায় ডাক্তারদের কাছে অনুরোধ করতেন, আমি আর সহ্য করতে পারছি না, থামান। এই পর্যায়ে তার দেহের প্রতিটি কোষ রেডিয়েশন দ্বারা ধ্বংস হয়ে গেছে। চিকিৎসকরা স্টেম ট্রান্সপ্লান্ট, আর্টিফিশিয়াল স্কিন গ্রাফট এবং গ্রানুলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর ব্যবহার করেন, কিন্তু তার শরীর স্বাভাবিক হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছিল। ফলে তার শরীর কোনোভাবেই সাড়া দিচ্ছিল না। ডাক্তাররাও আর চাচ্ছিলেন না তাকে বাঁচিয়ে রাখতে, যার ফলে তার শরীরের অবস্থা দেখে ডাক্তাররা সিদ্ধান্ত নিয়ে নিলেন তাকে বেঁচে রেখে যন্ত্রণা না দেয়াই তার জন্য ঠিক হবে। পরে ডাক্তাররা হিসাশির পরিবারকে জানিয়ে দেয় যে এবার তার হার্ট বন্ধ হলে তারা আর কোনো অ্যাকশন নেবে না, যাতে তার ফ্যামিলিও সহমত হয়। অবশেষে 83তম দিনে তিনি আবার হার্ট অ্যাটাক করেন। মৃত্যুর সাথে প্রতিদিন লড়তে লড়তে 1999 সালে 21শে ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। আর এরই মধ্যে তার 30শে সেপ্টেম্বর থেকে 21শে ডিসেম্বরের নরক যাত্রার অবসান ঘটে। হিসাশি ওহচির মৃত্যুর পর চিকিৎসা এবং নিরাপত্তা সম্প্রদায় জাপান এবং আন্তর্জাতিকভাবে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। হিসাশির সহকর্মী মাসাতো শিনোহারা 2000 সালের 27শে এপ্রিল একই কারণে মারা যান এবং তার আরেক সহকর্মী ইউতাকা ইয়োকোকাওয়া তুলনামূলক কম রেডিয়েশন গ্রহণ করেছিলেন, যার ফলে তিনি বেঁচে যান। এই দুর্ঘটনা জাপানের পরমাণু নিরাপত্তা ব্যবস্থায় বড় ধাক্কা দেয়। জেসিও কোম্পানির 6 কর্মকর্তা পেশাগত অবহেলা এবং পরমাণু আইন নিরাপত্তা লঙ্ঘনের জন্য দায়ী সাব্যস্ত হন। 2003 সালে তাদের বিরুদ্ধে মামলা হয় এবং তারা নিন্দামূলক শাস্তি ও জরিমানা পান। অপরদিকে দুর্ঘটনার কারণে জাপানের পরমাণু নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক সংস্কার করা হয়। কর্মচারীদের জন্য কঠোর প্রশিক্ষণ, নিয়মিত নিরাপত্তা পরীক্ষা এবং যন্ত্রপাতি ব্যবহারের নিয়ন্ত্রণ ব্যবস্থা শক্তিশালী করা হয়। এই ঘটনা আন্তর্জাতিক পরমাণু সম্প্রদায়কেও সতর্ক করে দেয়, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায়। হিসাশি ওহচির কাহিনী আমাদের শেখায় যে পরমাণু শক্তি যতই অত্যাধুনিক ও শক্তিশালী হোক না কেন, তার ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা ও নিয়মাবলী মেনে চলা অনেক গুরুত্বপূর্ণ। এক ছোট্ট ভুলের কারণে তার জীবন কত দ্রুত বিপর্যয়ে পরিণত হলো এবং মানবদেহের সহনশীলতা কতটা সীমিত, তা এই দুর্ঘটনার পুরোপুরি প্রদর্শন করেছে। আমরা যখন প্রযুক্তির উন্নয়ন ও বিজ্ঞান নিয়ে অগ্রসর হই, তখন এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে সতর্কতা, নিয়মাবলী এবং নৈতিক সিদ্ধান্ত নেওয়া অপরিহার্য। আপনার কি সম্পর্কে কি মতামত তা কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।